ধারকত্ব জিনিসটা কি আগের দিন আমি বলেছি। আজকে আমরা শুরু করছি প্রথম ধারক। ধারক ধারক ইংলিশে যাকে বলে হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার, ঠিক আছে? তো লেখো, যে বিশেষ ব্যবস্থার দ্বারা যে বিশেষ ব্যবস্থার দ্বারা তড়িতাধান সঞ্চয় করে রাখা যায়, তড়িতাধান সঞ্চয় করে রাখা যায় এবং কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায়, ধারকত্ব বৃদ্ধি করা যায়, তাকে ধারক বলে। তাকে ধারক বলে। তোমাদের যদি মনে থাকে আগের দিন আমি মানে কালকে বলেছিলাম যে কয়েকটা ফ্যাক্টরের উপর একটা পরিবাহীর ধারকত্ব নির্ভর করে। তার মধ্যে সেকেন্ড পয়েন্টটাই আমি স্টার মেরে রাখতে বলেছিলাম। কেন মেরে রাখতে বলেছিলাম এবার দেখি। আজকে ধরে রাখো এখানে একটা ছবিটা আগে ভালো করে দেখবে, তারপরে তোমরা আঁকবে। এখানে ধরো একটা মেশিন রয়েছে, ঠিক আছে? M/C হচ্ছে মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন। এমন একটা ইলেকট্রিক্যাল মেশিন যেটা চার্জ সাপ্লাই করছে কাকে? এখানে একটা প্লেট আছে, এই সিঙ্গেল অ্যারো দিয়ে আমরা প্লেট বোঝাবো, ঠিক আছে? এখানে একটা প্লেট রয়েছে এরকমভাবে। তো যে প্লেটটা এখান থেকে চার্জ পেয়েছে, চার্জ পাওয়ার জন্য এটা পজিটিভলি চার্জড হয়ে গেছে। ইট ইজ পজিটিভলি চার্জড। মন দিয়ে শুনবে, হ্যাঁ? পজিটিভলি চার্জড। এবার আমি বারবার বলেছিলাম, যখনই কোনো একটা পরিবাহীর সঙ্গে অন্য কোনো কিছুর কানেকশান থাকে না, তখনই ওটা একটা ধারকের মতো বিহেভ করে। যেমন এই মেশিনটা থেকে চার্জ পেয়েছে, এতটা চার্জ ওর পক্ষে ধরা সম্ভব ছিল, নিয়ে বসে রয়েছে। এর চেয়ে বেশি ও আর নিতে পারবে না। এই চার্জটা কি অন্য কোথাও চলে যাবে? না, এই চার্জটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই জায়গার মধ্যেই চার্জটা সীমাবদ্ধ থাকবে। তার মানে এই সময় আমরা বলতে পারি যে এই পরিবাহীটা একটা ধারকের মতো কাজ করছে, বা এই প্লেটটা একটা ধারকের মতো কাজ করছে। এবার আমাদের এটা খেয়াল হলো যে কেমন হয় যদি কোনোভাবে আমরা এর ধারকত্বকে বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, মন দিয়ে দেখবে আগে এগো না। ধরে নিচ্ছি এই সময় এর মধ্যে বিভবের মান হচ্ছে ক্যাপিটাল ভি। এবার কি করলাম, ঠিক এর পাশে একটা নিউট্রাল একটা কন্ডাক্টরকে নিয়ে এলাম। নিউট্রাল মানে নিস্তড়িত। নিউট্রাল একটা আধানকে বা ইয়েকে নিয়ে এলাম, একটা প্লেটকে নিয়ে এলাম। এবার তোমরা জানো তো যে মেটালের মধ্যে কি থাকে? যে কোনো মেটাল এলিমেন্টের মধ্যে, যে কোনো মেটাল এলিমেন্ট কী দিয়ে তৈরি হয়? তো ভিতরে থাকে, যেমন যদি সিঙ্গেল অ্যাটমের কথা বলি, ভিতরে থাকে নিউক্লিয়াস আর চারদিকে থাকে ইলেকট্রনিক শেল, তাই তো? এটাই তো মেটাল। এখন এই যে এটা নিস্তড়িত রয়েছে, এই যে মেটাল প্লেটটা এখানে আমরা এনেছি, এটা নিস্তড়িত কেন রয়েছে? কারণ এদের যে নিউক্লিয়াসগুলো আর ইলেকট্রনের যে ভরকেন্দ্র সব একই জায়গায় রয়েছে। কথাটা বুঝতে পারছো কি? যেমন ধরো হিলিয়াম, হিলিয়াম অ্যাটম যেটাকে বলে, এটা মেটাল নয়, ইনার্ট এলিমেন্ট, বাট বোঝাচ্ছি। হিলিয়াম অ্যাটম কীরকম হয়? হিলিয়াম অ্যাটম হচ্ছে 1s2, তার মানে দুটো ইলেকট্রন। তাহলে কি হয় এখানে? এই যে নিউক্লিয়াসটা থাকে আর দুখানা যে ইলেকট্রন থাকে, এই যে নিউক্লিয়াস আর দুখানা ইলেকট্রন, পরবর্তীকালে আমরা যখন শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন পড়ছিলাম তখন তো জেনেছিলাম যে ইলেকট্রন তরঙ্গের মতো বা ইলেকট্রন ক্লাউডের মতো সৃষ্টি করে থাকে। তার মানে চারদিকে একটা নেগেটিভ পোলারিটি, একটা নেগেটিভ একটা ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ড। তো এরকম একটা সার্কুলার বা স্ফেরিক্যাল ফিল্ডের জন্য পুরো ভরকেন্দ্রটা কোথায় থাকে? মাঝখানে থাকে না? তাহলে নেগেটিভ চার্জেরও ভরকেন্দ্র মাঝখানে, পজিটিভ চার্জেরও ভরকেন্দ্র মাঝখানে, তাহলে আলটিমেটলি পুরো অ্যাটমটা কী হয়ে যায়? নিউট্রাল হয়ে যায়। এবার কোনোভাবে যদি আমরা ভালো করে দেখো, কোনোভাবে যদি দুটো ইলেকট্রনকে এরকম একই দিকে নিয়ে আসা যায়, তাহলে সেক্ষেত্রে এই দিকের ইলেকট্রন পোলারিটিটা একটু বেশি হয়ে যাবে না? ইলেকট্রন ক্লাউডটা, আর কম্পারেটিভলি এদিকটা একটু কম হয়ে যাবে। তো তখন কি আমরা বলতে পারি যে নিউক্লিয়াস থেকে নেগেটিভ চার্জের ভরকেন্দ্রটা অনেকটাই বাঁ দিকে সরে গেছে? তখন এই একই মলিকিউলটা দেখতে এরকম হয়ে যায়, যেখানে নিউক্লিয়াসটা থাকে এখানটায়
আর নেগেটিভ চার্জের ভর কেন্দ্রটা একটু এদিকে সরে যায়। তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ এটা পড়েছো, ঠিক আছে? তো নিউক্লিয়াসটা এখানে থেকে যায় আর নেগেটিভ চার্জের ভর কেন্দ্রটা বাঁ দিকে সরে যায়, তাই তো? তার মানে তখন কি এটা নিউট্রাল থাকছে? না দাদা, তখন এটা মাইনাস প্লাস একটা নেচার চলে এসছে। সেরমভাবেই ভাবো, এখানে একটা নিউট্রাল মেটাল প্লেট রয়েছে যার নেগেটিভ চার্জের ভরকেন্দ্র আর পজিটিভ চার্জের ভরকেন্দ্র একই জায়গায়, যেই কারণে এটা পুরোটাই নিউট্রাল, ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জ রয়েছে। এবার কি হবে, এই যে পজিটিভ চার্জগুলো দেখছো, এই পজিটিভ চার্জগুলোর আকর্ষণে এই মেটাল প্লেটের যে নেগেটিভ চার্জগুলো রয়েছে সেগুলো হঠাৎ অ্যাট্রাক্টেড হয়ে বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে মানে এরকমভাবে, আর এই মেটাল প্লেটটার যে পজিটিভ চার্জগুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে ডান দিকে চলে যাবে। কেন ওগুলো দূরে চলে গেল? কেন? ডিউ টু রিপালশন, প্লাস প্লাসকে রিপেল করলো, বিকর্ষণ করলো। তাহলে যে প্লেটটাকে তোমরা এনেছিলে সেই প্লেটটা ছিল ইনিশিয়ালি নিউট্রাল। এর আকর্ষণের প্রভাবে এদিকটায় মাইনাস চার্জগুলো চলে এলো আর এখানে প্লাস চার্জগুলো চলে এলো। একটা কথা বলো, কোনো ইলেকট্রিক্যাল কোনো কানেকশান করেছি এর মধ্যে? না, জাস্ট এর পাশে এনে রেখেছি, তার জন্যই এর মধ্যে একটা মানে ইলেকট্রিক্যাল নেচার চলে এলো, ঠিক আছে? তড়িৎ প্রবণ একটা অবস্থা চলে এলো, মাইনাস প্লাস। এইটাকে বলা হয় হচ্ছে আবেশ। পরে আমরা লিখবো এটাকে, আপাতত শুনে রাখো। কি বলা হয় এটাকে? আবেশ। ইংলিশে বলে হচ্ছে ইন্ডাকশন। এটার প্রভাব এটার উপরে পড়লো, এটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ বা ইলেকট্রিক্যাল ইন্ডাকশন, যার জন্য অটোমেটিক্যালি এটা মাইনাস প্লাস হয়ে গেল। খুব ভালো কথা, এটা মাইনাস প্লাস হয়ে গেছে। এখন জিজ্ঞেস করছে লোকজন যে আমাদের তো এইটা ছিল ধারক, এই পরিবাহীটা চার্জ কন্টেন করেছিল, এইটাকে এনে আমাদের লাভটা কি হলো? আমরা তো এরকম আনিনি, আমরা তো নিউট্রাল এনেছিলাম, ও তো নিজে থেকে প্লাস মাইনাস তৈরি করেছে। ভালো কথা, এই যে প্লাস মাইনাস তৈরি করলো, এতে লাভ কি হলো বোঝার চেষ্টা করো। এই পজিটিভ চার্জগুলোর জন্য এখানে যে পোটেনশিয়ালটা, মানে বিভবটা যেটা তৈরি হয়েছে সেটা ক্যাপিটাল ভি। বিভব যখন পূর্ণ হয়ে যায়, মানে একটা কন্টেনার যতটা বিভব ধরে রাখতে পারে সেটা যখন পূর্ণ হয়ে যায়, তার চেয়ে বেশি আধান আর তখন আসে না, তখন ওইটুকু আধান এসেই বসে থাকে। এবার এই যে এই প্লেটটার কাছাকাছি কোনটা রয়েছে? এই নেগেটিভ সারফেসটা। এই নেগেটিভ সারফেসের জন্য কি হবে? একটা ঋণাত্মক বিভবের সৃষ্টি হবে। কথার কথা বলছি, ধরে নাও -v1, কথার কথা বলছি -v1, ঠিক আছে? তো তখন কি হবে, এই ঋণাত্মক বিভবটা এর খুব কাছে থাকার জন্য এটা গিয়ে এর বিভবটাকে কমিয়ে দেবে। তাহলে এই বিভবটা কত হয়ে যাবে? এর বিভবটা হয়ে যাবে v-v1। কথাটা বুঝতে পারলে? এই বিভবটা গিয়ে এর বিভবটাকে কিছুটা কমিয়ে দেবে, কারণ এটা ঋণাত্মক বিভব, এটা ধনাত্মক বিভব। তো স্যার, দাদা, আমি যদি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি, ধরো এই মুহূর্তে এটার বিভব ছিল 10 ভোল্ট, ভালো কথা, 10 ভোল্ট, আর এই নেগেটিভটার জন্য হয়েছে -2 ভোল্ট। তাহলে এখন এটা গিয়ে এটাকে কমিয়ে দিয়ে কত করে দেবে? হয়ে যাবে এটা 8 ভোল্ট। কিন্তু দাদা আমরা তো জানি এই প্লেটটা 10 ভোল্ট অবধি 10 ভোল্ট অবধি বিভব সঞ্চয় করতে পারে অন্তত, ঠিক আছে? মানে বিভব তো সঞ্চয় করা যায় না, আধান সঞ্চয় করতে পারে 10 ভোল্ট অবধি। কিন্তু স্যার এখন দাদা এটা এখন কমে গেছে একটু। কেন কমে গেছে? এই মাইনাসটার প্রভাবে কিছুটা বিভব এখানে কমে গেছে। আধান কিন্তু কমেনি, আধান সেমই আছে, কিন্তু বিভবটা কমে গেছে। সেই জন্য তখন এই কন্ডাক্টরটা কি বলছে, এমা আমার বিভব কমে গেল কেন? তখন এই মেশিনটাকে বলছে, এই আমাকে আরেকটু চার্জ দে তো, কারণ আমরা কালকেই পড়েছি যে চার্জ বাড়ালে বিভব বাড়ে। তাহলে ও কি বলছে, এই আমাকে আরেকটু দে তো, আরেকটু চার্জ দে। কেন? চার্জ দিলে কি হবে? তাহলে আমি যে 8 ভোল্ট হয়ে গেছি বেড়ে গিয়ে আবার 10 ভোল্ট হয়ে যাব। মানে ওর উদ্দেশ্য হচ্ছে সবসময় এখানে 10 ভোল্ট হয়ে থাকা। ওর বিভবটা এখানে এটার জন্য কমে গেছে, তাই জন্য ওই মেশিনটাকে বলছে আমাকে আরও চার্জ দিত, আর একটু চার্জ দিত। তাহলে বুঝতে পারলে পাশে আরেকটা নিউট্রাল কন্ডাক্টরকে আনার সুবিধাটা কি? অটোমেটিক্যালি এর বিভবটা কিরম যেন কমে যায়। কেন কমে যায়? কারণ এই প্লাস চার্জগুলোর জন্য এখানে একটা মাইনাস চার্জের পোলারিটি তৈরি হয়, সেই মাইনাস চার্জের জন্য মাইনাস পোটেনশিয়াল তৈরি হয়, সেই মাইনাস পোটেনশিয়ালটাকে এই পোটেনশিয়ালটাকে একটু ড্রপ করে দেয়। যতটা ড্রপ করলো ততটাকে আবার তোলার জন্য কিছু এক্সট্রা পরিমাণ চার্জ ওকে এখান থেকে নিতে হচ্ছে। এই এক্সট্রা পরিমাণ চার্জটা তো নেওয়ার কথা নয়, যেহেতু বিভবটা ড্রপ খেয়ে গেছে তাই এতটা চার্জ ও আবার নিতে পারছে, সক্ষম এতটা নিতেও, ঠিক আছে? যেহেতু ও নিতে পারছে সেই জন্য আমরা বলতে পারি যে ওর ধারকত্ব কিছুটা বৃদ্ধি পাচ্ছে। কারণ ধারকত্ব মানে কি? কোনো একটা পরিবাহী কত পরিমাণ আধানকে সঞ্চয় করে রাখতে পারে, এখানে ওর আধান সঞ্চয় করার মানটারও বেড়ে যাচ্ছে।
আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে দাদা এইদিকে তো মাইনাস চার্জ বুঝলাম, আর এই প্লাস চার্জগুলোর জন্য কি হবে? দেখো, মাইনাস চার্জের জন্য যেরকম মাইনাস পোটেনশিয়াল তৈরি হচ্ছে, প্লাস চার্জের জন্য সেরকম একটা পজিটিভ পোটেনশিয়াল তৈরি হবে, ঠিক আছে? তো দাদা এটার কোনো প্রভাব পড়বে না এর উপরে গিয়ে? হ্যাঁ, এটারও কিন্তু প্রভাব পড়ে, যেটা আমি তোমাদেরকে বলিনি। এটারও প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা কী হয় জানো তো? 10 ভোল্টের যে পরিবাহীটা ছিল তার কাছাকাছি কোন সারফেসটা ছিল? এই মাইনাসটা। তাই ওর প্রভাবটা যতটা গিয়ে পড়ছে, এই প্লাসটা তো একটু দূরে আছে, ওই পৃষ্ঠের ওই 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 পৃষ্ঠে রয়েছে, তাই এর প্রভাবটা গিয়ে অতটা পড়ে না। এটা +2 ভোল্ট রয়েছে, তো হয়তো গিয়ে +1 ভোল্ট পড়লো। কথাটা বুঝতে পারছো আমি কি বলছি? মানে যতটা পজিটিভ রয়েছে ততটা গিয়ে হয়তো কে পজিটিভ করতে পারে না, মানটা একটু কমে যায়। কেন? দূরে রয়েছে না, সেজন্য আলটিমেটলি কত হয়ে যায়? 10 -2 + 10 ধরে নাও 9 ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে আগে ছিল 10 ভোল্ট, এখন হয়ে গেল 9 ভোল্ট। কিছুটা ড্রপ খেলো এই মাইনাসের জন্য, আর কিছুটা এই প্লাসের জন্য অল্প একটু হাইক হলো, কিন্তু যেহেতু মাইনাসটা কাছে রয়েছে তাই ওর প্রভাবটাই বেশি পড়লো, তাই আলটিমেটলি ভোল্টেজটা ড্রপ খেয়ে গেল। আমি তোমরা যে কজন পড়ছো, কে পড়ছে না একটু আগে দেখে নি। আচ্ছা, রিশা শরীর খারাপ, আর এটা কে পড়ছে না? সঞ্চারী পড়ছে না, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, তো তোমরা কি প্রত্যেকে, আমি যে কজন পড়ছো প্রত্যেককে জিজ্ঞেস করছি, এই যে কথাটা বললাম যে মাইনাস প্লেটটা ওর কাছে রয়েছে তাই ওর প্রভাবটা কি যতটা পড়ছে, প্লাসটা একটু দূরে রয়েছে তাই ওর প্রভাবটা অতটা পড়ছে না, এই কথাটা তোমরা 11 জন পুরো বুঝতে পেরেছো কিনা বলো? দুটো প্রভাবই একসাথে গিয়ে পড়ে। দুটোর প্রভাবই একসাথে গিয়ে পড়ে, কিন্তু মাইনাসটা কাছে রয়েছে তাই ওর প্রভাবটা বেশি পড়ছে, তাই পোটেনশিয়ালটা যতটা ড্রপ খাচ্ছে, প্লাসটা একটু দূরে থাকার জন্য ওর প্রভাবটা একটু কম পড়ছে, তাই অতটা তুলতে পারছে না, তাই 10 - 2 + 1 এরকম হয়ে যাচ্ছে। মাইনাসটা যতটা কমাচ্ছে, প্লাসটা ততটা বাড়াতে পারছে না, তাই এফেক্টিভলি বা রেজাল্টেন্ট পোটেনশিয়ালটা আলটিমেটলি ড্রপ খেয়ে যাচ্ছে। আগে যেটা ছিল 10 ভোল্ট, সেটা এখন হয়ে যাচ্ছে 9 ভোল্ট। ক্লিয়ার সবার? হ্যাঁ। প্রত্যেককে জিজ্ঞেস করেছি আমি। শুভমিতা বুঝেছো? হ্যাঁ। ওকে, তো ভালো কথা, তোমরা কিন্তু আবার সব 10 ফেন লিখে দিও না, হ্যাঁ? তাহলে আমি যদি কাকে জিজ্ঞেস করি, বৈশালী একবার বলবে তাহলে আমার একটা অন্তরিত, মানে একটা অন্তরিত বলছে, একটা নিস্তরিত একটা প্লেট কিনে আমার সুবিধাটা কি হলো? গল্পটা বলো পুরোটা, সুবিধাটা কি হলো আমার? এই দিকের প্লেটটার ধারকত্ব বৃদ্ধি করা গেল। কি করে বৃদ্ধি পেলো সেটা তো জিজ্ঞেস করছি। মানে এইটার পজিটিভ চার্জের জন্য ওই যেটা নিস্তড়িত ছিল সেটার মধ্যে নেগেটিভ একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ চার্জ হলো। তৈরি হয়ে গেল, তারপরে? তারপর নেগেটিভটা যেহেতু ওই এই দিকের পজিটিভটার কাছে আছে তাই ওটার প্রভাবটা বেশি পড়বে। প্রভাবটা কি আর এই পড়বে? সাইডেরটা কি প্রভাব পড়বে? মানে ভোল্টেজটা কমে যাবে। বিভবটাকে কমিয়ে দেবে, ভালো কথা। আর ওই পজিটিভ প্লেটটা কি করার আর চেষ্টা করবে? ওটা বিভবটাকে একটু বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু অতটা হ্যাঁ। বাড়াতে পারবে না যতটা নেগেটিভটা কমিয়ে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি আমাদের যে অ্যাকচুয়াল কন্ডাক্টরটা ছিল, এই ফার্স্ট যে কন্ডাক্টরটা ছিল, তার আলটিমেটলি বিভবটা কমেই যাচ্ছে। ও তোর বিভব কমে যাওয়াটা মেনে নিতে পারছে না, বলছে বসে বসে আমার বিভব কেন কমে যাবে? তখন ও মেশিনকে বলছে এই আমাকে আরও চার্জ দে তো। তো আলটিমেটলি ও বিভবটাকে আবার নিজের জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওকে বাইরে থেকে আরও বেশি পরিমাণ চার্জ নিতে হচ্ছে। এটা না থাকলে যেটা হওয়ার কথা ছিল না, তার মানে এই কন্ডাক্টরটাকে এনে আমরা এই কন্ডাক্টরটার ধারকত্ব বৃদ্ধি করতে পারলাম। ঠিক আছে, বেশ। পাশে আমি আরেকটা ছবি আঁকছি। তোমাদের সেকেন্ড পয়েন্টটা যেখানে লিখিয়েছিলাম, সেকেন্ড পয়েন্টের লাস্ট লাইনটা একবার পড়ো, কি বলা ছিল? সেকেন্ড পয়েন্টের লাস্ট লাইনটা পড়ো, কেউ পড়ো, একজন বলো কি ছিল লেখা। আবার অন্য দ্বিতীয় পরিবাহীটি ভূসংলগ্ন হলে ধারকটির ধারকত্ব আরো বেশি হয়। ভেরি গুড। ভিউ সংলগ্ন মানে আমি বলেছিলাম কি, আর্থড বা গ্রাউন্ডেড। তো আমি এই ছবিটাকে আরেকবার ড্র করছি, তোমরা দেখবে। তোমাদেরও আঁকতে হবে, দুটোই ছবি আঁকতে হবে, এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। তো এখন যেরকম এখানে ইলেকট্রিক্যাল মেশিন ছিল, এখানেও ইলেকট্রিক্যাল মেশিনটা রয়েছে ওর সঙ্গে কানেক্টেড। এটা পজিটিভলি চার্জ ছিল, এখানে এখনও তাই রয়েছে।
এটার জন্য এটা হয়ে গেছে। এত দেরি হলো কেন? স্যার ফোনে চার্জ ছিল না। যাই হোক, তো এদিকগুলো মাইনাস ছিল, এদিকটা প্লাস ছিল, তাই তো। এবার কি হচ্ছে, আমরা যদি এদিকের সারফেসটা আমরা যদি এদিকের সারফেসটাকে গ্রাউন্ড করে দিই, মন দিয়ে শুনবে, এদিকের সারফেসটাকে যদি আমরা গ্রাউন্ড করে দিই, গ্রাউন্ড অন্য সাইন দিয়ে দেখাচ্ছি, তো গ্রাউন্ড করলে কি হবে আমরা জানি। গ্রাউন্ড করলে সবসময় গ্রাউন্ড তো 0 ভোল্ট, তাহলে ও কী করে, এটাকেও 0 ভোল্ট করে দেওয়ার চেষ্টা করে। এবার কি হচ্ছে, এই যে প্লাস চার্জগুলো রয়েছে এইগুলোকে নিউট্রাল করার জন্য এখান থেকে ইলেকট্রনস আসবে, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট কী হবে, এই সমস্ত প্লাস চার্জগুলো হয়ে যাবে নিউট্রাল। তোমাদের আগের চ্যাপ্টারে আমি গ্রাউন্ড করে কি হয় সেটা আমি দেখিয়েছি। তাহলে এই প্লাস চার্জগুলো সব নিউট্রাল হয়ে গেল। এবার আমার যেটা প্রশ্ন জাগতো, এটা ইঞ্জিনিয়ারিং কেরিয়ারের প্রশ্ন আমার, যে শুধুমাত্র প্লাস চার্জগুলোরই এরকম হচ্ছে কেন, মাইনাস চার্জগুলো কেন নিউট্রাল হচ্ছে না? কারণ যখন প্লেট আমরা এঁকেছিলাম বিভবের চ্যাপ্টারে, তো সেখানে তো আমরা দেখেছিলাম যে মাইনাস চার্জগুলো নিউট্রাল হয়ে যাচ্ছিলো, তাহলে এখানে কেন হচ্ছে না? হবে, কিন্তু যেহেতু এইখানে প্লাস চার্জগুলো রয়েছে তারা এই মাইনাস চার্জগুলোকে আটকে রেখে দিয়েছে, বলছে না তোরা যাস না, গ্রাউন্ডে যাস না, তোরা এখানে থেকে যা। এই প্লাস চার্জগুলো অ্যাট্রাক্ট করে রেখে দিয়েছে মাইনাস চার্জগুলোকে। এবার বলতে পারবে আগেরটার সঙ্গে এখানে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা এটাই হলো, ধরো আগে এখানে ছিল 10 ভোল্ট, ধরো 10 ভোল্ট ছিল, এটার জন্য ধরো ছিল -2 ভোল্ট, তো এই মাইনাসটা গিয়ে প্লাসটাকে কমিয়ে দিচ্ছিল, আবার এখানে থাকা প্লাস ভোল্টটা কিছু টাকায় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, অতটা বাড়াতে পারছিল না, কিন্তু কিছুটা তো বাড়িয়ে দিচ্ছিল। তাহলে 10 ভোল্ট থেকে কত হয়ে যাচ্ছিল কমে, ওটা আলটিমেটলি 9 ভোল্ট, -2 ভোল্ট +1 ভোল্ট, এরকম করে 9 ভোল্ট হচ্ছিল। কিন্তু এখানে কি হচ্ছে, এই যে 10 ভোল্টটা রয়েছে আর এটা ধরো -2 ভোল্ট, পুরোটাই কমবে, বাড়ানোর মতো কোনো প্লাস এখানে আর রইলই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভবকে যতটা কমানো যায়, বিভবকে তোমরা যত কমাতে পারবে তত ওর থেকে আরও বেশি বেশি করে চার্জ নেবে। এই আমার বিভব এতটা কমে গেছে, আরও চার্জ দে, আরও চার্জ দে। বিভবকে তোমরা যতটা কমাতে পারবে তত চার্জ বেশি পরিমাণে ও নিতে পারবে, ধারকত্ব আরও বেশি বৃদ্ধি পাবে। পৌঁছালি তাহলে বলতে পারবে যে সেকেন্ড যে কেসটা আমি ড্র করলাম, ডিফারেন্সটা কোথায় হলো ওখানে? ফার্স্ট কেসটায় তো প্লাসটা ছিল, ওটাকে বাড়াতে পারছিল, মানে যেটা কমে যাচ্ছিল -2 দিয়ে 8 ভোল্ট হচ্ছিল, প্লাসের জন্য আরেকটুখানি বাড়তে বাড়ছিল, পারছিল, কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে তো প্লাসটা মানে থাকছেই থাকছে না, না, মানে তাহলে কমবেই। পুরোটা কমেই যাবে, বাড়ার কোনো ব্যাপার এখানে আর নেই। ভালো কথা। তাহলে বিভব যদি কমে যায়, ও বলছে এতটা বিভব কমে গেছে আমার, আরও আধান দাও, আরও আধান দাও, কারণ ও জানে যে যত আধান নেব বিভব তত বাড়বে, কারণ V প্রপোর্শনাল টু কিউ। এইভাবে আমরা একটা পরিবাহীর ধারকত্বকে বৃদ্ধি করতে পারছি। এই গোটা সিস্টেমটাকে এই জন্য বলা হয় হচ্ছে ধারক। তোমরা যখনই দেখবে ক্যাপাসিটার মানে ধারকের যে সিম্বল হয় সেটা হয় এরকম, ঠিক আছে, ধারকের সিম্বল হয় এরকম। লোকজন বোঝে না কেন এরকম দুখানা দাগ দেওয়া হচ্ছে, আরে এইটা হচ্ছে সেই কন্ডাক্টরটা যেটা ধরো ব্যাটারির সঙ্গে কানেক্টেড রয়েছে, ব্যাটারিটাকে চার্জ দিল, আর এইটা কি করছে, এই ধারকত্বকে আরও বৃদ্ধি করার চেষ্টা করছে। তো এই গোটা সিস্টেমটাকে একসঙ্গে বলা হয় হচ্ছে একটা ধারক। প্রত্যেকের ক্লিয়ার সেকেন্ড কেসটা? হ্যাঁ, হ্যাঁ। চলো লেখো। এটা হচ্ছে দেখো ধারক ও তার কার্যনীতি, ধারক ও তার কার্যনীতি, তার আন্ডারে এই ছবি দুটো আঁকো পরপর। ধারক ও তার কার্যনীতি। তোমরা এই প্লেটটার নাম দাও এ, এই প্লেটটার নাম দাও বি, এই প্লেটটার নাম এ, এই প্লেটটার নাম বি, ঠিক আছে। এটা ফিগার 1। হ্যাঁ, বলো। বলছি পাশাপাশি থাকবে দুটো? ইয়েস।
পাশাপাশি ওদের মধ্যে একটা দাগ টেনে দিও, তাতে আমরা বুঝতে পারি যে দুটো আলাদা ফিগার। আচ্ছা, লিখি তাহলে আমরা। ধরা যাক একটি অন্তরিত পরিবাহী ক্যাপিটাল এ কে, একটি অন্তরিত পরিবাহী ক্যাপিটাল এ কে একটি তড়িৎ উৎপাদক যন্ত্রের, একটি তড়িৎ উৎপাদক যন্ত্রের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো, ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হলো। ধরো ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে অ্যাড করা হয়েছে, করা হলো। দাঁড়ি। ফলে যন্ত্রটি থেকে পরিবাহীতে, ফলে যন্ত্রটি থেকে পরিবাহীতে ধনাত্মক আধান চলে আসবে, ধনাত্মক আধান চলে আসবে। ধরি সম্পূর্ণ আহিত অবস্থায়, ধরি সম্পূর্ণ আহিত অবস্থায় এ পরিবাহীটির বিভব ক্যাপিটাল ভি, এ পরিবাহীটির বিভব ক্যাপিটাল ভি। সম্পূর্ণ পরে কি বললে, আরেকবার একটু বলবেন? সম্পূর্ণ আহিত অবস্থায়, একবারে শোনো সবাই, সম্পূর্ণ আহিত অবস্থায় ক্যাপিটাল এ পরিবাহীটির বিভব ক্যাপিটাল ভি। এবার এর সামনে, এবার এর সামনে অনুরূপ একটি অন্তরিত পরিবাহী ক্যাপিটাল বি রাখা হলো, অনুরূপ একটি অন্তরিত পরিবাহী ক্যাপিটাল ভি, ক্যাপিটাল বি রাখা হলো, রাখা হলো। তাহলে তড়িৎ আবেশের ফলে, তাহলে তড়িৎ আবেশের ফলে ক্যাপিটাল বি পরিবাহীর, ক্যাপিটাল বি পরিবাহীর ভিতর দিকে ঋণাত্মক আধান ও বাইরের দিকে ধনাত্মক আধান আবিষ্ট হবে। বি পরিবাহীতে আবিষ্ট ঋণাত্মক আধান, বি পরিবাহীতে আবিষ্ট ঋণাত্মক আধান এ পরিবাহীর বিভবকে কমিয়ে দেবে, কমিয়ে দেবে এবং বি পরিবাহীতে আবিষ্ট, এবং বি পরিবাহীতে আবিষ্ট ধনাত্মক আধান এ পরিবাহীর বিভবকে, এ পরিবাহীর বিভবকে বাড়িয়ে দেবে। দাঁড়ি। কিন্তু ঋণাত্মক আধানটি, কিন্তু ঋণাত্মক আধানটি এ পরিবাহীর কিছুটা কাছে থাকায়, এ পরিবাহীর কিছুটা কাছে থাকায়, এ পরিবাহীর কিছুটা কাছে থাকায় সামগ্রিকভাবে, সামগ্রিকভাবে এর বিভব কিছুটা কমে যাবে, সামগ্রিকভাবে এর বিভব কিছুটা কমে যাবে। এর ফলে, এর ফলে সামগ্রিকভাবে এর, সামগ্রিকভাবে এর বিভব কিছুটা কমে যাবে। দাঁড়ি। এর ফলে এর ধারকত্ব, এর ফলে, এর ফলে এর ধারকত্ব ক্যাপিটাল এ, এর ধারকত্ব কিছুটা বেড়ে যাবে এবং তড়িৎ যন্ত্র থেকে আরও কিছু আধান নিয়ে, তড়িৎ যন্ত্র থেকে আরও কিছু আধান নিয়ে ভি বিভবে পৌঁছবে, ভি বিভবে পৌঁছবে।
দাদা আরেকবার বলো। কে রে? এতবার করে রিপিট করছি, জোরে জোরে বলছি, তাও শুনতে পাচ্ছ না? এর ধারকত্ব কিছুটা, এর ফলে এর ধারকত্ব কিছুটা বেড়ে যাবে এবং তড়িৎ যন্ত্র থেকে আরও কিছু আধান নিয়ে ভি বিভবে পৌঁছবে, ভি বিভবে পৌঁছবে। একটা জিনিস বলি, ক্লাস 12-এ পড়ছো তো, কখনো এক্সপেক্ট করবে না যে টিচার রিপিট করবে, মানে আমি বলে বলছি না এই কথাটা, যথেষ্ট কারণ আছে। আর জাস্ট কদিন বাদে যখন কলেজে উঠবে না, একে তো এমনিতে তোমরা অনলাইন ক্লাস ফেস করবে, কলেজের টিচাররা কীভাবে পড়ায় জানো? তোরা বাংলাতেই বলছি, এভাবে বলবে এর বিভব কিছুটা কমে যাবে, এর ফলে এর ধারকত্ব কিছুটা বেড়ে যাবে এবং তড়িৎযন্ত্র থেকে আরও কিছু আধান নিয়ে বিভবে পৌঁছাবে। তোমাদের এটা নোট করতে হবে। ওখানে কিন্তু ডিকটেশন হয় না, তো স্পিড বাড়াও হাতের। আমরা যা শুনবো একবারে শুনবো, নইলে মুশকিল হয়। মানে আমার মুশকিল না, আমি তো ডিকটেট করতেই পারি। নেক্সট, দাড়ি, প্যারাচেঞ্জ। এখন বি পরিবাহীটিকে যদি ভূমির সঙ্গে যুক্ত করা হয়, এখন বি পরিবাহীটিকে যদি ভূমির সঙ্গে যুক্ত করা হয়, তাহলে তার বাইরের দিকে মুক্ত ধনাত্মক আধান বাইরে চলে যাবে। মুক্ত ধনাত্মক আধান ভূমিতে চলে যাবে, ভূমিতে গ্রাউন্ড করা হয়েছে। ফলে ফলে এ পরিবাহীর বিভব আরও কমে যাবে এবং ধারকত্বও বেড়ে যাবে, আরও কমে যাবে এবং ধারকত্বও বেড়ে যাবে। এই অবস্থায় এ পরিবাহী তার বিভবকে আগের মানে ফিরিয়ে আনার জন্য তড়িৎ যন্ত্র থেকে অনেক বেশি পরিমাণ আধান সংগ্রহ করবে। সুতরাং দেখা যাচ্ছে যে ভূসংলগ্ন একটি পরিবাহীর সাহায্যে তার কাছে অবস্থিত অনুরূপ একটি পরিবাহীর ধারকত্ব বাড়ানো যায়। এটি ধারকের কার্যনীতি। দ্যাটস ইট। এই পুরো কার্যনীতিটা একবার তোমরা জাস্ট দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। একবার দেখে নাও, 2 মিনিট ভালো করে দেখে নাও।
আছে অসুবিধা? চলো নেক্সট টপিক। তাহলে আমরা এটাই বুঝলাম যে কোনো একটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত কোনো একটা পরিবাহী তার ধারকত্বকে কী করে বাড়ানো যায়, ওর পাশে আরেকটা নিউট্রাল প্লেটকে এনে, আর সেটা যদি মানে কি বলবো, সেটা যদি আর্থড হয় বা গ্রাউন্ডেড হয়, গ্রাউন্ড করা থাকে, তার থেকে বেটার তো আর কিছু হতেই পারে না। কারণ প্লাস চার্জগুলো আর থাকবেই না, পুরোটাই মাইনাস চার্জ পড়ে থাকবে, পুরোটাই মাইনাস চার্জ পড়ে থাকবে, এবং তার জন্য কি হবে, এটার ধারকত্বটা খুব বেশি হয়। বেশ, তো লেখো ধারকের বিভব ও তার ধারকত্ব। ধারকের বিভব, ধারকের বিভব ও তার ধারকত্ব। একটা কথা বলো, এই যে আমরা সিস্টেমটাকে ড্র করছি, তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড রয়েছে মানে এই জায়গাটার পোটেনশিয়াল কত হবে, 0 ভোল্ট। আর এখানে যেহেতু পজিটিভ চার্জ রয়েছে তাই এর নিজস্ব কিছু বিভব থাকবে। এখন এই ধারকের এই দুটো প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ থাকবে, সেই বিভব প্রভেদটাকেই বলা হয় হচ্ছে এই ধারকটির বিভব। তো ধারকের দুটি প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ বর্তমান, সেই বিভব প্রভেদের মানটাকেই বলা হয় হচ্ছে উক্ত ধারকের বিভব। তো লেখো কোনো ধারকের অন্তরিত পরিবাহিতে, কোনো ধারকের অন্তরিত পরিবাহিতে, কোনো ধারকের অন্তরিত পরিবাহিতে কিছু পরিমাণ ধনাত্মক আধান দিলে তার বিভব বৃদ্ধি পায়, তার বিভব বৃদ্ধি পায়। দাঁড়ি ধারকের অন্য পরিবাহীটি, ধারকের অন্য পরিবাহীটি ভূমির সঙ্গে যুক্ত থাকলে, ভূমির সঙ্গে যুক্ত থাকে বলে, ভূমির সঙ্গে যুক্ত থাকে বলে তার বিভব শূন্য হয়, তার বিভব শূন্য হয়। দাঁড়ি কোনো ধারকের দুটি পরিবাহীর মধ্যে, কোনো ধারকের দুটি পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ বা অন্তরিত পরিবাহীর বিভবকে, কোনো ধারকের দুটি পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ বা অন্তরিত পরিবাহীর বিভবকে ধারকটির বিভব বলা হয়। স্যার অন্তরিত পরিবাহীর বিভবকে ধারকটির বিভব বলা হয়। এবার লেখো ধারকের ধারকত্ব যে বিষয়গুলোর উপর নির্ভর করে, ধারকের ধারকত্ব যে বিষয়গুলির উপর নির্ভর করে। নাম্বার 1, পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল। পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল, আমি আগের দিনও বলেছি ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি পরিমাণে আধান ওর মধ্যে সঞ্চিত হতে পারে। তাহলে লেখো পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল লিখে রাখো, পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হয়, পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হয়, ধারকটির ধারকত্ব তত বেশি হয়, ধারকটির ধারকত্ব তত বেশি হয়। নাম্বার 2, পরিবাহী দুটির মধ্যে দূরত্ব। পরিবাহী দুটির মধ্যে দূরত্ব। লেখো একটা জিনিস জানবে, তোমার উদ্দেশ্য হচ্ছে এই যে মেন যে কন্ডাক্টরটা ছিল, ঠিক আছে, ওর বিভবটাকে তুমি যতটা কমাতে পারবে, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য। তো কমানোর জন্য ওর আশেপাশে একটা ঋণাত্মক বিভব আনতে হবে। তো তুমি যদি ঋণাত্মক বিভবটা যত কাছাকাছি তুমি রাখবে,
এই প্লেটটাকে যত তুমি কাছাকাছি রাখবে বিভবটা তত তাড়াতাড়ি কমবে। তুমি যদি এই প্লেটটাকে এইখানে নিয়ে গিয়ে রাখো নেগেটিভ প্লেটটাকে, তাহলে এত দূর থেকে কি ওইটার বিভবকে অতটা কমাতে পারবে না। তাহলে যত কাছে রাখবো তত কিন্তু বিভবটা বেশি তাড়াতাড়ি কমবে এবং বেশি পরিমাণে কমবে, ধারকত্ব তত বাড়বে। তো লেখো পরিবাহী দুটির মধ্যে দূরত্ব যত কম হয়, পরিবাহী দুটির মধ্যে দূরত্ব যত কম হয়, পরিবাহী দুটির মধ্যে দূরত্ব যত কম হয় ধারকত্ব তত বৃদ্ধি পায়, ধারকত্ব তত বৃদ্ধি পায়। ধারকত্ব তত বৃদ্ধি পায়। ঠিক আছে। নাম্বার 3 পরিবাহী দুটির পরিবাহী দুটির পরিবাহী দুটির অন্তর্বর্তী মাধ্যমের প্রকৃতি, পরিবাহী দুটির অন্তর্বর্তী মাধ্যমের প্রকৃতি। তোমাদের এই কথাটা আমি আগের দিনও বলেছি, জাস্ট কালকেই বলছিলাম যে ধরো আজকে এখানে একটা কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, তার আশেপাশে যদি বায়ু মাধ্যম থাকে, ঠিক আছে, বা তার জায়গায় যদি অন্য কোনো অপরিবাহী পদার্থকে আনা হয়, তাহলে কিন্তু ধারকত্ব আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং সেই পরিবাহী মানে অপরিবাহী মানে অন্তরক, যেটার কন্ডাকশন পাওয়ার নেই, তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে ধারকত্বের মান তত বেশি হবে, বলেছিলাম এটা, তাই তো। তো লেখো কি বললাম থার্ড পয়েন্টটা, পরিবাহী দুটির অন্তর্বর্তী মাধ্যমের প্রকৃতি, মানে এই যে একটা প্লেট আর এই যে একটা প্লেট, এদের মধ্যে যে জায়গাটা, এয়ার থাকলে ঠিক আছে, বাট এছাড়া যদি অন্য কোনো কাঁচ, রবার ইত্যাদি যদি কিছু নিয়ে আসতে পারি যেগুলোর পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আরও বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধারকত্বটা আরও বেশি হয়ে যাবে। তো লেখো পরিবাহী দুটির মধ্যবর্তী স্থান বাতাসের পরিবর্তে অন্য কোনো অন্তরক পদার্থ দ্বারা পূর্ণ করলে ধারকটির ধারকত্ব বেড়ে যায়। অন্তরিত পরিবাহী বলতে কি কোনো চার্জ নেই? না, অন্তরিত মানে হচ্ছে ইনসুলেটেড। যেমন ধরো এই যে আমাদের বাড়িতে যে কপার ওয়্যার থাকে, ঠিক আছে, তো কপার ওয়্যার কি একদম খোলা পড়ে থাকে নাকি? ওর উপরে প্লাস্টিক কোটিং দেওয়া থাকে না? সেই কোটিংয়ের কথা বলা হচ্ছে অন্তরিত। আর চার্জ নেই মানে হচ্ছে নিউট্রাল বলা হয় বা নিস্তড়িত বলা হয়। ঠিক আছে, আচ্ছা লেখো ধারকের ব্যবহার মানে ধারক কোথায় কোথায় ব্যবহার করা হয়, ধারকের ব্যবহার লেখো বিভিন্ন প্রকার ইলেকট্রনিক যন্ত্রপাতি, কমা রেডিও, টেলিভিশন, টেলিফোন ইত্যাদি যন্ত্রে ধারক ব্যবহৃত হয়। তাছাড়াও বিভিন্ন প্রকার তড়িৎ বর্তনী মানে ইলেকট্রিক্যাল সার্কিট, ট্রান্সফরমার, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে, পরিবর্তী প্রবাহ মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এসি, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন বর্তনীতেও
ধারকের ব্যবহার আছে। ক্যাপাসিটার অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, ঠিক আছে, বিভিন্ন রকমের হয়। সার্কিটে আমরা জেনারেলি এই ক্যাপাসিটারগুলোকে ইউজ করে থাকি, এইগুলো, ঠিক আছে। এগুলোও দেখতে পাবে তোমরা, এগুলোও থাকে, দিজ আর অলসো ক্যাপাসিটার্স। এগুলো হচ্ছে একটু হাই ভোল্টেজ ক্যাপাসিটার, ঠিক আছে, এগুলো একটু হাই ভোল্টেজ হয়। যেমন ধরো এইটা কত ভোল্টের জন্য, 35 ভোল্টের জন্য লেখা রয়েছে। কত মাইক্রোফ্যারাড লেখা আছে, 470 মাইক্রোফ্যারাড, তাই তো। এটা যেমন দেখো খুব ছোট ভোল্টের জন্য কত এটা লেখা রয়েছে, না এটা 35 ভোল্টই রয়েছে, সরি 35 ভোল্টই রয়েছে। এটা কত, 4.7 মাইক্রোফ্যারাড, 4.7 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো ক্যাপাসিটার, আমি একটা ক্যাপাসিটার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সবই ক্যাপাসিটার, দেখো দুখানা করে তার রয়েছে, ঠিক আছে। তার মানে কি, এখান থেকে একটা প্লেট আর এখান থেকে একটা প্লেট, ওদের মধ্যে ইনসুলেশন থাকে। আমি একটা ক্যাপাসিটার দিয়ে তোমাদেরকে বলছি। ল্যাবে জেনারেলি নীল নীলগুলোই দেখতে পাওয়া যায়, আমার বাড়িতেও আছে, দেখাবো। তোমাদের বাড়িতেই থাকবে, দেখবে না, টিভি রেডিও ফিডিও খুলে দেখবে। ধরো এই যে এইটা, হ্যাঁ, এখন লক্ষ্য করে দেখো এখানে দুটো তার আছে, একটা বড় একটা ছোট। এটা কি ইচ্ছা করে বানিয়েছে না ভুল করে হয়ে গেছে? জেনারেলি এটা ইচ্ছা করেই বানানো থাকে। সেটা হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ বোঝানোর জন্য। জেনারেলি বড় তারটা পজিটিভ হয় আর ছোটো তারটা নেগেটিভ হয়। এই যে প্লেটটা ছিল না, একটা যেদিকটা পজিটিভটাকে কানেক্ট করা হচ্ছিল আর অটোমেটিক্যালি তখন আরেকটা হয়ে যাচ্ছিল নেগেটিভ, ঠিক আছে। তো সেই একটা তার হচ্ছে সেই পজিটিভ তার, এটা হচ্ছে নেগেটিভ তার। তো এই বড়টা জেনারেলি পজিটিভ থাকে, ছোটোটা জেনারেলি নেগেটিভ থাকে। এবার অনেক ক্ষেত্রে সেটা একটু ভুলও হতে পারে, তার জন্য আবার এখানে একটা সিম্বল দেওয়া থাকে। দেখো এই সিলিন্ডারটার গায়ে এটা কিরকম কালো দাগ রয়েছে না এখানটাতে, এই যে কালো দাগটা, এই কালো দাগটা যে দিকটায় থাকবে সেদিকটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, আর অন্য দিকটা হয় পজিটিভ। আমরা ক্যাপাসিটারের চ্যাপ্টার পড়ছি, তাহলে আমাদের ক্যাপাসিটারের বিষয়ে এইটুকু জ্ঞান তো থাকা উচিত, ঠিক আছে। এটা কত ভোল্ট, এটা 16 ভোল্টের ক্যাপাসিটার। আর কত মাইক্রোফ্যারাড, বাবারে 2200 মাইক্রোফ্যারাড, অনেক বড় ভ্যালু। ক্লিয়ার জিনিসটা? তো ক্যাপাসিটার এরকম বিভিন্ন রকম দেখতে হয়। বেশ, এখন ক্যাপাসিটার অনেক রকমের আছে, ঠিক আছে। যেমন ধরো স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। জেনারেলি যেটা নিয়ে আমরা সবসময় কাজ করি সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এই যে ট্রান্সফরমারটা দেখলাম, ট্রান্সফরমার ক্যাপাসিটারটা দেখলাম, ওয়েট, ঠিক আছে। আচ্ছা ধরো তোমাদের একটা কথার কথা বলছি। ধরো একদিন এই ক্যাপাসিটারটা তোমাদেরকেও হাতে দিল, আর নিয়ে তোমরা দেখলে যে দুদিকেই তারটা সেম। হতেই পারে যে বানিয়েছে সেরকম কাটতে পারেনি ঠিক করে, দুদিকেই তার সেম আছে। তাহলে কি করে বুঝবে কোনটা প্লাস কোনটা মাইনাস? এই যে একটা বর্ডার দাগ থাকবে, এই দাগটা দেখে আমরা বুঝবো এদিকটা মাইনাস আর এদিকটা প্লাস। যাই হোক, দেখো নিয়ম করেই বানিয়েছে, মাইনাসের দিকে ছোটো আছে, প্লাসের দিকটা বড় আছে, ভালো কথা। এটা হচ্ছে 68 মাইক্রোফ্যারাড, হাই ভোল্টেজ, 400 ভোল্টের জন্য, ঠিক আছে। এখন একটা কথা হলো যে যদি আমরা কখনো এটাকে কাটি তো কীরকম হবে? ভুলেও কেউ বাড়িতে কখনো মানে করতে যেও না, কিছুই না। মানে এটা তো লোহার পাত হয়, তো এটা মেটাল প্লেট দিয়ে তৈরি হয়, হাত ফাত কিন্তু কেটে খুব বাজে অবস্থা হবে। মানে আমি আমার একটা স্টুডেন্টকে, মানে আমি দেখিয়েছিলাম এরকম প্লাস দিয়ে কেটে 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 কেটে, এবার আমি না করেছি, বাড়িতে গিয়ে না করতে, ঠিক করেছে, আর মানে জঘন্যভাবে আঙুল কেটেছে, জঘন্যভাবে, ঠিক আছে। তো করার দরকার নেই, জাস্ট যখন আমরা নেট ফেট থেকেই দেখতে পারি, তাহলে খুব যদি শখ হয় ইউটিউব থেকে দেখে নেবে, কোনো একটা নিশ্চয়ই থাকবে কোনো ক্যাপাসিটার কাটিং বা ইন্টারসেকশন অফ ক্যাপাসিটার। ভিতরে কি থাকে বলবো পরিষ্কার, মানে সব জায়গাতে যে সেম থাকবে তা নয়। এই একটা মেটাল ওয়্যার, এই একটা মেটাল ওয়্যার, তো এবার এদের মধ্যে না পেপার, এরমভাবে পেপার রোল করা থাকে, মানে কাগজ, এরমভাবে কাগজ রোল করা থাকে। তো কেন কাগজ কেন রোল করা রয়েছে? কোনোভাবে যেন এই দুটো প্লেট এক জায়গায় না হয়ে যায়। এই দুটো যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কী হবে? এদের মধ্যে কানেকশান হয়ে যাবে, প্লাস মাইনাস চলে যাবে, তাহলে কি আর চার্জকে ধরে রাখতে পারছে না। সেরমভাবে যাতে এই দুটো গায়ে গায়ে লেগে না যায়, তাই এদের গায়ে ইনসুলেশন করা আছে কাগজ দিয়ে,
ওটাই হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়ামের মতো, পরাবৈদ্যুতিক মাধ্যমের মতো কাজ করছে ওখানে। বায়ু না রেখে ওখানে ওরা কি রেখেছে, ওরা রেখেছে ওখানে কাগজ। বুঝতে পারলে? এনিওয়েজ, তো যেটা বলছিলাম যে ক্যাপাসিটার অনেক রকমের হয়। স্ফেরিক্যাল মানে গোলকাকৃতি, সিলিন্ড্রিক্যাল বা বেলনাকার বলা হয় এটাকে, সমান্তরাল পাত ধারক বা বলা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তো আমাদের জেনারেলি প্যারালাল প্লেট ক্যাপাসিটার নিয়েই কাজ করতে হয়, বাট ওয়াই অনলি প্যারালাল প্লেট ক্যাপাসিটার সব কটাই আমরা শিখে রাখি। তো প্রথমে হেডিং দাও, লেখো বিভিন্ন রকমের ধারক, বিভিন্ন ধরনের ধারক, বিভিন্ন ধরনের ধারক। ঠিক আছে, দিয়ে লেখো নাম্বার 1, গোলীয় ধারকের ধারকত্ব। গোলীয় ধারকের ধারকত্ব, গোলীয়, গোলীয় ধারকের ধারকত্ব। ঠিক আছে, সিস্টেমটা কিরম থাক, একটা মিনিট দাঁড়াও। বাবারে, এটা আবার কি হলো? আরে উইন্ডোজ 10, হ্যাঁ যাই হোক, কী বলছিলাম? হ্যাঁ, গোলীয় ধারকের ধারকত্ব, লিখেছো? গোলীয় ধারকের ধারকত্ব। এবার ছবিটা আঁকো, ছবিটাকে এখানে তারপরে বলছি। ছবিটা হবে হচ্ছে, এই ধরো কেন্দ্র, তো এইটা একটা গোলক, আর ওই একই কেন্দ্রে থাকা আরেকটা গোলক, একটা এক্সটার্নাল স্ফিয়ার আর একটা হচ্ছে ইন্টারনাল স্ফিয়ার। ছবিটা আঁকো। ঠিক আছে, এবার দেখো, আমি ধরে নিচ্ছি যে আমার এই যে পজিটিভ প্লেটটা রয়েছে, মানে এই যে বাইরের যে গোলকটা, ওটা পজিটিভলি চার্জড রয়েছে, ওটা পজিটিভলি চার্জড। ভালো করে শুনবে এবার গল্পটা। ওটা পজিটিভলি চার্জড রয়েছে, থাকুক। তো এটা যদি পজিটিভলি চার্জড থাকে, মন দিয়ে শোনো, প্লাস কিউ কুলম চার্জ, ঠিক আছে, প্লাস কিউ কুলম চার্জ রয়েছে। এটা যদি পজিটিভলি চার্জ থাকে, তাহলে বাই ইন্ডাকশন এটা হয়ে যাবে কি, নেগেটিভলি চার্জড। আচ্ছা, এটা যদি নেগেটিভলি চার্জড হয়, তাহলে ওর ভিতরের পৃষ্ঠটা কি হওয়া উচিত? পজিটিভ হয়ে যাওয়া উচিত তো। কিন্তু আমি কি করছি, এটাকে আমি করে দিচ্ছি গ্রাউন্ড। কোনটাকে? এই ভিতরের এই গোলকটাকে আমি করে দিচ্ছি গ্রাউন্ড। তো ভিতরের গোলকটা যদি গ্রাউন্ড হয়ে যায়, তাহলে ওই প্লাস চার্জগুলো যেখানে তৈরি হওয়া কথা ছিল, সেই প্লাস চার্জগুলো কী হবে, এখন গ্রাউন্ডে চলে যাবে, মানে ওগুলো আর থাকবে না। আচ্ছা, বাইরেরটা যদি প্লাস কিউ হয়, তাহলে ভিতরের আধানটা কত হবে? ভিতরের আধানটা হবে হচ্ছে, ধরে নিলাম ভিতরের আধানটা হচ্ছে -Q1। ঠিক আছে, আচ্ছা একটা গ্রাউন্ড করার দরকার নেই, সেম চার্জ ধরে নিলেও হতো।
সেম চার্জই ধরে নিচ্ছি, আমরা সেম চার্জ ধরে নিচ্ছি। এটা কিউ, এটা মাইনাস কিউ, ঠিক আছে, প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, ঠিকই আছে, বা এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, দ্যাটস ইট। তো এখন কি হচ্ছে, এই যে সমগ্র গোলকটা যদি আমি বলি, এই সমগ্র গোলকটার জন্য, মন দিয়ে শুনবে, এই সমগ্র গোলকটার জন্য মানে গোলকের বাইরে ইলেকট্রিক ফিল্ড কত হবে? বাইরে ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে 0। কেন ইলেকট্রিক ফিল্ড বাইরে 0 হবে কেন? কারণ সমগ্র গোলকটায় আধান কত? প্লাস কিউ মাইনাস কিউ, টোটাল হচ্ছে 0। তো এখানে যদি একটা গাউসীয় তল আমরা বিবেচনা করি, গাউসীয় তলটা তো কোনো আধানকে এনক্লোজই করছে না, কেন? প্লাস কিউ মাইনাস কিউ 0 হয়ে যাচ্ছে, তো তাহলে বাইরে ইলেকট্রিক ফিল্ড আর হবে কি করে? ও তার মানে বাইরে কোনো ইলেকট্রিক ফিল্ড হবে না, হ্যাঁ হবে না। আচ্ছা, সেকেন্ডলি আমি যদি বলি ভিতরে, মানে দুটো গোলকেরই ভিতরে, প্রথমে বার করলাম দুটো গোলকের বাইরে, এবার বার করছি দুটো গোলকেরই ভিতরে। গোলকের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হবে? আমরা জানি কোনো একটা হলো চার্জ কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয় 0, সেই প্রথম চ্যাপ্টার থেকে বার করে রেখেছি আমরা। তাহলে বাইরে ইলেকট্রিক ফিল্ড 0 আর ভিতরেও ইলেকট্রিক ফিল্ড 0। বেঁচে রইল একটা রিজিয়ান, সেটা কোনটা? এই মাঝখানের রিজিয়ানটা। এই মাঝখানের রিজিয়ানে কি কোনো ইলেকট্রিক ফিল্ড হবে? ইয়েস, মাঝখানের রিজিয়ানে একটা ইলেকট্রিক ফিল্ড হবে। আমাকে বলতে পারবে যদি এই মাঝখানের স্পেসে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই, সেটা আমরা কোন গোলকটার জন্য পাবো? ভিতরের নেগেটিভ গোলকটা নাকি বাইরের পজিটিভ গোলকটা? কার জন্য তড়িৎ ক্ষেত্র পাবো ওখানে আমরা? দুটো গোলকের মাঝামাঝি যে রিজিয়ানটা, ওখানে তড়িৎ ক্ষেত্র যদি আমরা পাই, কোন গোলকটার জন্য পাবো? বাইরের বড় গোলকের প্লাস চার্জগুলোর জন্য নাকি ভিতরের ছোট গোলকটার মাইনাস চার্জগুলোর জন্য? শুভমিতা বলো, কি বলছিলে? বাইরের যে প্লাস গুলো আছে ওটা। আচ্ছা, শুভমিতা বলছে প্লাস। সঞ্চারী কোনটা বললে? বাইরে যে প্লাস চার্জ, বাইরে যে প্লাসটা রয়েছে, ভেরি গুড। আর আর কেউ কিছু বলবে বাকিরা? বৈশালী কি হবে, কোনটা হবে, কোন আধানটা হবে, প্লাসটা না মাইনাসটা? মাইনাসটার জন্য কেন হবে না? এই আবার বলছে মাইনাস। ঠিক আছে, কেন হবে না আমি জানি না, তোমার কি মনে হচ্ছে সেটা বলো, কেন হবে না হবে না আমি জানি না। মাইনাস। তুমি বলছো মাইনাস, আচ্ছা। ঋষিকা, পৌশালী, অনুস্মিতা কোথায় এরা? মাইনাসটার জন্য হবে। মাইনাসের জন্য হবে, আচ্ছা। বাকিরা? কিছু তো বলা আরম্ভ করো অ্যাটলিস্ট। শোনো, গস থিওরেম কি বলেছিল যে এটা ধরো একটা গসিয়ান সারফেস, গসিয়ান সারফেসের ভিতরে ধরো রয়েছে কিউ। কোনো একটা গসিয়ান তল বা গাউসীয় তল যে পরিমাণ আধান আবদ্ধ করে রাখে, তার 1/ε0 টাইমস ফ্লাক্স এখান থেকে বেরোয়। তার মানে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো তখনই বেরোবে যখন গাউসীয় সারফেসটা একটা চার্জকে এনক্লোজ করবে। তো আমি যদি এই রিজিয়ানের ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে গাউসিয়ান সারফেসটাকে আমাকে কোথায় নিতে হবে? এরকম একটা জায়গায় নিতে হবে। বাইরে তো নিতে পারবো না, বাইরে নিলে তো পুরো দুখানা স্ফিয়ারের জন্যই হয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাচ্ছে। কেন? প্লাস কিউ মাইনাস কিউ 0, নেট চার্জ 0। ভিতরে তো নিতে পারবো না, কারণ ভিতরে কোনো চার্জই নেই, ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে গাউসীয় সারফেসটা যদি আমি এখানে নিই, শুভমিতা, সঞ্চারী, তোমরা আমাকে বলো যে কোন চার্জটাকে এনক্লোজ করেছে, প্লাসটাকে না মাইনাসটাকে? মাইনাসটাকে। মাইনাস। এই মারবো শুভমিতাকে, বলছে প্লাসটাকে, মাইনাস চার্জটাকে এনক্লোজ করেছে। মাইনাসটাই বললাম। ও ঠিক আছে, আমি ভুল শুনেছি। তাহলে মাইনাস চার্জকে এনক্লোজ করেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি হয় কার জন্য হবে? মাইনাস চার্জের জন্য হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। তাহলে কথাটা মনে রেখো, ওই ওই রিজিয়নটাতে ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে সেটা ভিতরের গোলকের মাইনাস চার্জটার জন্য হচ্ছে, বাইরের গোলকের প্লাস চার্জের জন্য কিন্তু নয়। এবং ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা হবে হচ্ছে ভিতর দিকে। ডিরেকশনটা ভিতর দিকে হবে। ভিতর ইলেকট্রিক ফিল্ড 0, বাইরে ইলেকট্রিক ফিল্ড 0। এই রিজিয়ানে কিছু একটা ইলেকট্রিক ফিল্ড আছে। যদি এখানে কোনো একটা বিন্দু ধরে নিই যার দূরত্ব হচ্ছে স্মল আর, ঠিক আছে, কোনো একটা বিন্দু ধরে নিলাম যার দূরত্ব হচ্ছে স্মল আর, বলতে পারবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? আর দূরত্বে থাকা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে গো?
1/4 pi epsilon naught q by r square. ইয়েস, 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, সরি প্লাস কিউ, মানে এটা মাইনাস কিউ অ্যাকচুয়ালি, কিন্তু এই চ্যাপ্টারে তো আর প্লাস মাইনাস লিখতে হয় না, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের চ্যাপ্টারে। আচ্ছা, যেখানে আর এর মানটা একটু অদ্ভুত, অদ্ভুত বলতে আর এর মানটা এখানে ছোট গোলকটার ব্যাসার্ধর থেকে বড়, কিন্তু বড় গোলকটার ব্যাসার্ধর থেকে ছোট। তো আমি ধরে নিচ্ছি ছোট গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ছোট গোলকটার ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, ছোট গোলকটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম স্মল এ, আর বড় গোলকটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি স্মল বি। ঠিক আছে, কি বললাম তাহলে? ছোট গোলকটা হচ্ছে স্মল এ আর বড় গোলকটা হচ্ছে স্মল বি। তাহলে সেই থেকে দেখতে গেলে আমি বলতে পারি যে রেডিয়াসটা এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই গল্পটাকে একটু আমাদের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। হ্যাঁ, একটু লিখে নাও, এটা একটু ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। লেখো, একটি গোলকাকৃতি ধারকের দুটি সমকেন্দ্রিক গোলকাকৃতি পরিবাহী আছে, ফাঁপা পরিবাহী আছে, দুটি সমকেন্দ্রিক গোলকাকৃতি ফাঁপা পরিবাহী আছে। ধরি ভিতরের গোলকটির ব্যাসার্ধ স্মল এ এবং বাইরের গোলকটির ব্যাসার্ধ স্মল বি। ভিতরের এবং বাইরের গোলক দুটি যথাক্রমে মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান বহন করে। আমরা জানি একটি ফাঁপা আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য হয়, অর্থাৎ E is equals to 0 যখন স্মল আর লেস দেন স্মল এ। মানে বুঝতে পারলে, ওই গাউসীয় তল যেটা নিয়েছিলাম আমরা, কি বলেছি, আর দূরত্বে থাকা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এত। এবার আর দূরত্বটা যদি স্মল এর থেকে ছোট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড তখন শূন্য হবে। ঠিক আছে, নেক্সট, আবার বাইরের গোলকটির বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইজ ইকুয়ালস টু 0, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, অর্থাৎ ইজ ইকুয়ালস টু 0 যখন স্মল আর গ্রেটার দ্যান স্মল বি। কেন? কারণ বাইরেতে কোনো চার্জই নেই। কেন? প্লাস কিউ মাইনাস কিউ কেটে কুটে 0, তো নেট চার্জ 0 ভিতরে। অতএব কেবলমাত্র গোলক দুটির মাঝামাঝি অঞ্চলেই একটি তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর অবস্থিত। ঠিক আছে, ই ভেক্টর অবস্থিত, যার মান তো আমরা বার করেছি। ঠিক আছে, এবার তোমাদের আগের চ্যাপ্টারে একটা জিনিস পড়িয়েছিলাম,
যখন কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা পোটেনশিয়াল তৈরি হয়, তাই তো? পোটেনশিয়াল ফর্মুলা কী ছিল? পোটেনশিয়ালের ফর্মুলা ছিল হচ্ছে ভি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর, লোয়ার লিমিট হচ্ছে যেখান থেকে নিয়ে আসা হচ্ছে আর আপার লিমিট হচ্ছে যেখানে নিয়ে আসা হচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে কাজ করে, আমরা ধরে নিচ্ছি একটা +1 চার্জকে আমরা তার উল্টো দিকে নিয়ে যাচ্ছি, মানে দূরত্ব এ থেকে নিয়ে যাচ্ছি বিতে, বুঝতে পারলে? ভিতরের গোলক থেকে একটা +1 চার্জকে আমরা বাইরের গোলকে নিয়ে যাচ্ছি, তাতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাকেই বলা হবে ওই দুটো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ। তো লেখো এখন ভিতরের এবং বাইরের গোলক দুটির মধ্যে, ভিতরের এবং বাইরের গোলক দুটির মধ্যবর্তী বিভব প্রভেদ কত হবে? ফর্মুলাটা কি? ভি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর, লোয়ার লিমিট এ আপার লিমিট বি। আচ্ছা, কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছি? ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে বাইরের থেকে ভিতরের দিকে, আর চার্জটাকে আমরা নিয়ে যাচ্ছি উল্টো দিকে। তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড আর ডিসপ্লেসমেন্ট দুটো অপোজিট দিকে রয়েছে, তার মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানটা কি হয়ে যাবে? এ থেকে বি, ই ডট ডিআরের জায়গায় আমি লিখে দেবো কি? ই ডিআর কজ 180 ডিগ্রি। কজ 180 মানে ভ্যালুটা হয়ে যায় -1। তাহলে ভি ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গিয়ে শুধু কী পড়ে থাকবে? ইন্টিগ্রেশন ই ডিআর, লোয়ার লিমিট এ আপার লিমিট বি। এবার ই ভ্যালুটা হচ্ছে একটু আগে আমরা বার করেছি 1/4πε0, আধানের মান হচ্ছে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, লোয়ার লিমিট এ আপার লিমিট বি। কী বেরিয়ে যাচ্ছে এখান থেকে? এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে q/4πε0 বেরিয়ে গেল। ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে রইল এ আর বি, 1/r² ইন্টু ডিআর। অনেকবার বলেছি 1/r² ইন্টু ডিআরের ইন্টিগ্রেশন হচ্ছে -1/r। তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, তাহলে মাইনাস q/4πε0 ব্র্যাকেটের ভিতরে 1/r, আপার লিমিট বি আর লোয়ার লিমিট এ। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু মাইনাস q/4πε0 1/r এর জায়গায় একবার বসবে 1/b মাইনাস আর এর জায়গায় বসবে a, মানে 1/a। তাহলে কি আসছে আমাদের? মাইনাস q/4πε0 1/b মাইনাস 1/a। মাইনাস থেকে মাল্টিপ্লাই করো, মাইনাস থেকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হচ্ছে ভি ইকুয়ালস টু q/4πε0 ইন্টু 1/a মাইনাস 1/b। যদি নিচে এটাকে আমি এলসিএম করি কি চলে আসবে? q/4πε0 এখানটা এলসিএম করলে এ বি উপরে হয়ে যাবে বি মাইনাস এ। সো রিমেম্বার দিস ফর্মুলা ফর স্ফেরিক্যাল ক্যাপাসিটার, ইট ইজ q/4πε0 নিচে এ বি উপরে বি মাইনাস এ, ওয়ার বি ইজ দ্য রেডিয়াস অফ দ্য আউটার স্ফিয়ার অ্যান্ড এ ইজ দ্য রেডিয়াস অফ ইনার স্ফিয়ার, মানে বাইরের গোলকের ব্যাসার্ধ আর ভিতরের গোলকের ব্যাসার্ধ। কি এলো ফর্মুলাটা আমাদের? ভি ইকুয়ালস টু কিউ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 4πε0 এ ইন্টু বি। কে বুঝতে পারোনি আমাকে বলো দেখি, কে বোঝনি? সবাই বুঝেছো? বেশ। তো স্যার বিভব তো বেরিয়ে গেছে, দাদা বিভব বেরিয়ে গেছে। আধানটা কত? আধান হচ্ছে আধানের মান হচ্ছে কিউ। তাহলে বিভব হচ্ছে কিউ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 4πε0 এ বি। আধান হচ্ছে কিউ, তাহলে ধারকত্ব কত হবে? ধারকত্ব সি ইকুয়ালস টু হবে হচ্ছে কিউ বাই ভি। তাহলে কিউ ডিভাইডেড বাই ভি এর জায়গায় কি বসবে? কিউ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 4πε0 এ বি। কিউ কিউ কেটে গেল, 4πε0টা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? 4πε0 এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। দ্যাটস ইট।
দ্যাটস দ্য ক্যাপাসিটেন্স অফ আ স্ফেরিক্যাল ক্যাপাসিটার। প্র্যাকটিসটা আমার চাই, ঠিক আছে? এবার শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা হলো, শূন্য মাধ্যমের জায়গায় যদি অন্য কিছু থাকতো সেক্ষেত্রে কি হয়ে যেত? ধরো এমন কোনো একটা মাধ্যম রয়েছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কি হয়ে যেত? 4 পাই এপসাইলন নটের সঙ্গে একটা কে মাল্টিপ্লাই হতো, জাস্ট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। মনে রেখো, লিখে রাখো, গোলক দুটির মধ্যবর্তী স্থানের মাধ্যমে, গোলক দুটির মধ্যবর্তী স্থানের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হলে ধারকত্ব সি ইজ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট কে ইন্টু এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। লিখে রাখো। ঠিক আছে? নাম্বার 2, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। নাম্বার 2, তাহলে গোলকের ক্ষেত্রে আবার বলছি, ফর্মুলাটা আমাদের কি এলো? পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু আমাদের, আচ্ছা একবার যদি ক্যাপাসিটেন্স বলি সেটাও হয়, পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু আমাদের এসছে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট, উপরে হচ্ছে এ বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি, না না ভুল বললাম, সরি, উপরে হচ্ছে বি মাইনাস এ আর নিচে হচ্ছে এ বি। আর ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু এলো হচ্ছে, উপরে চলে গেল জিনিসটা, কিউটা কেটে গেল, তাহলে 4 পাই এপসাইলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। অন্য কোনো মাধ্যম থাকলে এটা কে মাল্টিপ্লাই হয়ে গেল, জাস্ট, আর কিচ্ছু না। নেক্সট লেখো, বেলনাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। বেলনাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। এনিওয়েজ, তো এটা আছে একটা ভিতরের একটা সিলিন্ডার যার রেডিয়াস আমি এ ধরলাম, এটা আছে বাইরের একটা সিলিন্ডার যার রেডিয়াস আমি বি ধরলাম, এ অ্যান্ড বি। ঠিক আছে? তো এটা হচ্ছে ভিতরের স্ফিয়ারটার চার্জ বা ভিতরের সিলিন্ডারটার চার্জ। আচ্ছা আগে বাইরেরটা দিচ্ছি, ওটা পুরো প্লাস চার্জ। ওকে, বাইরের সিলিন্ডারটা পুরোপুরি প্লাস চার্জ। আর এটা হচ্ছে ভিতরের স্ফিয়ারটার চার্জ। অটোমেটিক্যালি হয়েই গেছে, প্লাসের জন্য মাইনাস। তো এখন একটা কথা হচ্ছে যে আগেরটার মতো আমি যদি গসিয়ান সারফেস সিলিন্ড্রিক্যাল নিয়ে থাকি, এখানে একটা গসিয়ান সারফেস নিলাম সিলিন্ড্রিক্যাল, কোথায় নিচ্ছি? বাইরে। কি বার করার জন্য? ওই কী বলে ওটাকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য। ঠিক আছে, বাইরে একটা গসিয়ান সারফেস নিলাম আমি।
তো সেক্ষেত্রে এই গসিয়ান সারফেসটা কতটা চার্জকে এনক্লোজ করেছে? গসিয়ান সারফেসটা জিরো অ্যামাউন্ট অফ চার্জকে এনক্লোজ করেছে, কারণ যদি আমি ধরে নিই এই সিলিন্ডারটাতে চার্জের পরিমাণ প্লাস কিউ বাইরেরটায়, তাহলে ভিতরেরটায় হচ্ছে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি মাইনাস কিউ। তো প্লাস কিউ মাইনাস কিউ টোটাল কতটা চার্জকে এনক্লোজ করছে? জিরো। তার মানে বাইরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। যদি ভিতরে বলি একদম ভিতরে, দুটো সিলিন্ডারেরই ভিতরে, সেখানেও ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, কারণ ভিতরটা ফাঁপা, আর কোনো ফাঁপা পরিবাহের ভিতরে কোনো তড়িৎক্ষেত্র প্রাবল্য কাজ করে না, ওখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। তাহলে একমাত্র ইলেকট্রিক ফিল্ড যদি কোথাও থাকে সেটা হচ্ছে এই ভিতরের রিজিয়ানটাতে, মানে এই মাঝামাঝি রিজিয়ানটাতে। ঠিক গোলকে যা হয়েছিল এখানেও সেম জিনিস। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কী থাকবে? প্লাস থেকে মাইনাসের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা থাকবে এই প্লাস থেকে প্লাস থেকে মাইনাসের দিকে, এরমভাবে প্লাস থেকে মাইনাসের দিকে এই ইলেকট্রিক ফিল্ডটা এখানে কাজ করবে, ঠিক আছে, এরমভাবে। যদি ইলেকট্রিক ফিল্ড একটা কাজ করে, যদি এখানে কোনো একটা পয়েন্ট ধরে নিই পি, যার দূরত্ব হচ্ছে স্মল আর, ইলেকট্রিক ফিল্ড কত হবে সেখানে? ইলেকট্রিক ফিল্ড কত হবে স্মল আর দূরত্বে? কার মনে আছে? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। ভেরি গুড, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। কোথায় করিয়েছিলাম এটা আমি? একটা ইনফাইনাইটলি লং ওয়্যার ছিল, মনে আছে? সেই ইনফাইনাইটলি লং ওয়্যারটায় যখন পজিটিভ চার্জ দেওয়া ছিল, মানে অসীম দূরত্ব একটা তার ছিল, অসীম দৈর্ঘ্য ঋজু তার, তখন একটা সিলিন্ড্রিক্যাল গাউসীয় তল আমরা বিবেচনা করেছিলাম। সেই সিলিন্ড্রিক্যাল গাউসীয় তলটা ধরে নিয়েছিলাম, একোনা কিন্তু এটা, হ্যাঁ, ধরে নিয়েছিলাম যে এটার ডিস্টেন্স হচ্ছে স্মল এল, এর লেংথটাকে আমরা ধরে নিয়েছিলাম স্মল এল। তখন আমাদের মাথায় চিন্তা এসেছিল যে বাবা অসীম দৈর্ঘ্যের জায়গায় আমরা স্মল এল নিচ্ছি, কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ধরে নিয়েছিলাম ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যের আধান কত হয়েছিল? ল্যামডা এল, ঠিক আছে। এখান থেকে আমাদের ফ্লাক্সের মান কত বেরিয়েছিল? ফ্লাক্স বেরিয়েছিল আবদ্ধ আধানের মান ডিভাইডেড বাই এপসাইলন নট, ভালো কথা। আর আমরা ফ্লাক্স মানে কি জানি? ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ টু কি এসেছিল? ল্যামডা এল বাই এপসাইলন নট। এবার দেখা গেছিল যে যদি আমরা এই সারফেসটার কথা বলি, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যদি এই সারফেসটার কথা বলি, ইলেকট্রিক ফিল্ড আর অ্যাঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি এরিয়া ভেক্টরের মধ্যে। একমাত্র এই পৃষ্ঠতলটাতেই ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর একই ডিরেকশানে থাকে, তাই শুধুমাত্র এটা নিয়েই কাজ করব। ই ডিএস কস 0 ডিগ্রি মানে 1 হয়ে যাচ্ছে ইজ টু ল্যামডা এল বাই এপসাইলন নট। আর ক্লোজড ইন্টিগ্রেশন দিলাম না, কারণ সারফেস অনুযায়ী ভেঙে নিয়েছি আমরা। এবার ইটা চলে যাবে বাইরে, ইন্টিগ্রেশন অফ ডিএস পড়ে থাকবে ইজ টু ল্যামডা এল বাই এপসাইলন নট। যদি ব্যাসার্ধ স্মল আর হয়, তাহলে সার্কামফারেন্স মানে পরিধি হচ্ছে 2 পাই আর, তার সঙ্গে উচ্চতা মাল্টিপ্লাই করলে আমরা এই বক্রতলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হচ্ছে 2 পাই আর এল ইজ টু হচ্ছে ল্যামডা এল বাই এপসাইলন নট। দুই থেকে এল এল কেটে গেছিলো, তাহলে ই ইজ টু এসেছিল আমাদের ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। বুঝতে পারলে? এইটা হচ্ছে এই অসীম দৈর্ঘ্য ঋজুতারের জন্য যখন সিলিন্ড্রিক্যাল গাউসীয় তল নিয়ে কাজ করছিলাম তখন এই ভ্যালুটা এসেছিল। তো এখানে তো একই জিনিস হবে, এখানে শুধু অসীম দৈর্ঘ্য ঋজুতারটা নেই, কিন্তু সিলিন্ড্রিক্যাল শেপ তো হয়েইছে। যদি ধরে নিই যে পুরো আধানটার ওর অক্ষে রয়েছে, একই ব্যাপারটা হবে। তো এখন এদের ভিতরে যে কোনো একটা রিজিয়ান, এই মাঝামাঝি জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট স্মল আর, যেখানে ল্যামডা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে আধানের মান। লিখবো এটা আমরা ল্যাঙ্গুয়েজে, প্রতি একক দৈর্ঘ্যে আধানের মান। তারপরে ওই একই ফর্মুলা, বিভব বার করো, ওখান থেকে ধারকত্ব বার করো। তো লেখো এখানে বিভিন্ন ব্যাসার্ধের দুটি সমাক্ষীয় চৌঙ্কে, বিভিন্ন ব্যাসার্ধের দুটি সমাক্ষীয় মানে সম অক্ষীয়, সমাক্ষীয় চৌঙ্কে একটির মধ্যে আরেকটিকে স্থাপন করলে বেলনাকার ধারক গঠিত হয়। বেলনাকার ধারক গঠিত হয়। ধরা যাক বাইরের চোঙটিতে আধানের মান প্লাস কিউ এবং ভিতরের চোঙটিতে আধানের মান মাইনাস কিউ, ঠিক আছে, প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ। স্মল কিউ ধরলেও হতো, একই ব্যাপার। বেশ, বাইরের চোঙটির ব্যাসার্ধ স্মল বি এবং ভিতরের চোঙটির ব্যাসার্ধ স্মল এ।
দুটি চোঙের বাইরের অঞ্চলে দুটি চোঙের বাইরের অঞ্চলে এবং ভিতরের চোঙটির অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, অর্থাৎ E is equals to 0। বুঝলাম না। শোনা যাচ্ছে না কি বললেন। কোনটা শুনতে পাওনি? কতটা শুনতে পাওনি? ঋষিকা কি বলছো? কথা কেটে যাচ্ছে। কেটে গেল। আচ্ছা দাঁড়া, আমি জয়েন করছি একবার লিভ করে। বৃষ্টির জন্য এই সমস্যাগুলো হতে পারে। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে, হলে সঙ্গে সঙ্গে বলবে আমাকে। কি বলছিলাম আমি? ধরি ভিতরের চোঙটির ব্যাসার্ধ স্মল এ এবং বাইরের চোঙটির ব্যাসার্ধ স্মল বি। তারপরে বললাম দুটি চোঙের বাইরের অঞ্চলে এবং ভিতরের চোঙটির অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, অর্থাৎ E is equals to 0। ভিতরের চোঙ এবং বাইরের চোঙ দুটির মাঝামাঝি অঞ্চলই কেবলমাত্র একটি তড়িৎ ক্ষেত্র E বর্তমান। ধরি চোঙটির প্রতি একক দৈর্ঘ্যে চোঙের প্রতি একক দৈর্ঘ্যের আধানের মান ল্যামডা এবং চোঙের দৈর্ঘ্য স্মল এল। গাউসের সূত্রানুযায়ী ক্লোজড ইন্টিগ্রেশন E dot ds is equals to lambda L by epsilon naught। ক্লোজড ইন্টিগ্রেশনটা তুলে দিয়ে শুধু ইন্টিগ্রেশন আনবো, কারণ তিনটে সারফেস অনুযায়ী যদি করি, ফার্স্ট সারফেসে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, কারণ ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর থাকলে না, এরিয়া ভেক্টর এদিক বরাবর থাকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর থাকে। সেকেন্ড সারফেসে এরিয়া ভেক্টর এদিকে থাকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে এরকমভাবে থাকে, মানে 90 ডিগ্রি। একমাত্র এই রিজিয়নটাতে, এই মাঝামাঝি সারফেসটাতেই ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম ডিরেকশনে থাকে। তাহলে ইন্টিগ্রেশন E ds cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন নট। তো ইটা বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএস পড়ে থাকবে ল্যামডা এল বাই এপসাইলন নট। ডিএস এর জায়গায় বসবে হচ্ছে 2 পাই আর এল ইজ ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন নট। এল কেটে দাও, ইজ ইকুয়ালস টু আসছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। ঠিক আছে? তাহলে ভিতরের চোঙ থেকে এখন বাইরের চোঙের দিকে যদি কোনো একটা পজিটিভ আধানকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে যত পরিমাণ কার্য হবে সেটাই হবে আমার বিভব প্রভেদ। তো লেখো ভেতরের চোঙ এবং বাইরের চোঙটির বিভব প্রভেদ ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। ইনিশিয়াল ডিস্টেন্স দৈর্ঘ্য ব্যাসার্ধ ছিল স্মল এ, সেখান থেকে নিয়ে যাচ্ছি ফাইনাল বিতে। তো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে নিয়ে আসছি। ইলেকট্রিক ফিল্ড ধরো এদিকে আসছে, চার্জটাকে এদিকে নিয়ে যাচ্ছি। তো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে নিয়ে যাচ্ছি মানে কি হবে? ই ডিআর কজ 180 ডিগ্রি, লোয়ার লিমিট এ আপার লিমিট বি। কজ 180 মানে এটা হয়ে যাবে -1, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই ডিআর লোয়ার লিমিট এ আপার লিমিট বি। ই এর জায়গায় এসে বসবে হচ্ছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট স্মল আর ইন্টু ডিআর। কনস্ট্যান্ট কোনটা ল্যামডা 2 পাই এপসাইলন নট সব হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন এ থেকে বি ডিআর বাই আর। ইন্টিগ্রেশন ডিআর বাই আর কী হয় গো?
লগ কত হয়, কি হয় বললে? ইন্টিগ্রেশন ডিআর বাই আর কি হবে? লগ আচ্ছা ঠিক আছে। স- কারা কারা লগ বলছো? এলেন হবে। দেখো আমরা তো জানি, অনেকবার বলেছি কথাটা, লগের দুটো বেস হয়, একটা বেস অনেক হয়, কিন্তু জেনারেলি আমরা যেগুলো নিয়ে নাড়াচাড়া করি তার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে লগ 10 বেস, আরেকটা হচ্ছে লগ ই বেস। এই যে ম্যাথসের ফর্মুলায় তোমরা লেখো না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লগ এক্স মড সি, লগ লগ মড এক্স প্লাস সি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ই বেস থাকে, ঠিক আছে, লগ ই বেস থাকে, তাই জন্য আমরা চাইলে এটাকে এলএন লিখতে পারি। জন্য ফিজিক্স কেমিস্ট্রি বইতে দেখবে ওগুলোকে ডিআর বাই আর কে ওরা লগ না লিখে এলএন লেখে, মনে রাখবে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট, এটা চলে আসছে এলএন আর, ঠিক আছে। মড লিখলেও হয় না লিখলেও হয় এক্ষেত্রে, কারণ রেডিয়াস এক্ষেত্রে সবসময় পজিটিভই হবে। বি আর লোয়ার লিমিট এ, তো একবার আরের জায়গায় বি বসবে, একবার আরের জায়গায় এ বসবে, তাহলে ভি ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এলএন বি মাইনাস এলএন এ। তো এলএন বি মাইনাস এলএন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে ল্যামডা বাই 2 এপসাইলন নট, এটা হয়ে যাবে এলএন বি মাইনাস এ, এলএন বি মাইনাস এ। এই হচ্ছে বিভবের ফর্মুলা। তাহলে ধারকত্ব কি হবে? ধারকত্ব হয় হচ্ছে আধান বাই বিভব। আধানের মান এখানে কত? প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, দৈর্ঘ্য হচ্ছে এল, ডিভাইডেড বাই ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এলএন বি বাই এ। তো ল্যামডা ল্যামডা কেটে গেল, পুরো 2 এপসাইলন নট উপরে চলে গেল, তাহলে হয়ে গেল কি 2 পাই এপসাইলন নট স্মল এল ডিভাইডেড বাই এলএন বি বাই এ। এই হচ্ছে বেলনাকার ধারকের ধারকত্ব, দেখে নাও। পরের দিন প্যারালাল প্লেট পড়বো, কম্বিনেশন পড়বো, আর 2 দিন মতো লাগবে চ্যাপ্টারটায়, জেনে দেবো। পরে শনি রোববারে হয়ে যাবে, পরের রবি না না কবে জানো, সোমবার আর মঙ্গলবারে হয়ে যাবে। ক্লিয়ার? এই ফর্মুলাগুলো পরের দিনের মধ্যে মুখস্থ চাই আমার। চলো সলভ, লিভ করে দাও।